তোমাদের ফাইনাল এক্সাম যেটা হবে, ফাইনাল এক্সামে সবসময় তোমরা জানো যে আমাদের সেকেন্ড এক্সামিনার সিস্টেম আছে, তাই তো? তো জি স্যার। সেকেন্ড সেকেন্ড এক্সামিনার কিন্তু মানে তুমি বুঝতে পারো, আমি এই কোর্সটা পড়াচ্ছি। সেকেন্ড এক্সামিনার যখন কোশ্চেন করবে, তখন কিসের বেসিসে কোশ্চেনটা করে? তোমাদের সিলেবাসের বেসিস। সিলেবাস, তোমাদের জানো সিলেবাস আছে। ওই সেকেন্ড এক্সামিনারকে সিলেবাসটা দেওয়া হয়, আর সাধারণত আগের এক বছরের কোশ্চেন দেওয়া হয়, মানে টেমপ্লেট হিসেবে, প্যাটার্ন হিসেবে কি ধরনের কোশ্চেন হয় সেটা দেখার জন্য। তো উনি তো এই সিলেবাস দেখে কোশ্চেন যখন করবেন, সিলেবাসে কিন্তু তোমাদের এইরকম ভাবে আছে: ইন্ট্রোডাকশন টু সিগন্যালস, ইন্ট্রোডাকশন টু সিস্টেমস, এডি কনভার্টার, যেভাবে যেভাবে আমি পড়িয়েছি। আচ্ছা, এখন তোমাদের এখানে তোমরা বুঝতে পারতেছো কিছু টপিক, তুমি ডিএসপি কোর্সটা পড়তে গেলে কিছু টপিক মানে আলটিমেটলি চলে আসবে সিগন্যাল সিস্টেমে, সেগুলা কভার করা হচ্ছে, সেগুলা আমরা আবারও এখানে রিভিউ করতেছি। তবে এগুলা থেকে কিন্তু এক্সামে কোশ্চেনও থাকবে, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। সুতরাং তোমাকে এই জন্য আমরা এতদিন এই কোর্সটা থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে রেখেছিলাম। এরপরে হয়তো গিয়ে একটু চেঞ্জ হবে, আমরা একটু সিগন্যাল সিস্টেমটাতে একটু চেঞ্জ করেছি। সেটা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে চলে যাবে এরপরে থেকে। কারণ ওই আমরা চাচ্ছি যে তোমরাও মনে হয় এরকম প্রবলেমে পড়ছো। তোমরা যখন ইলেকট্রনিক সার্কিট পড়েছো, তখন লাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করতে হয়নি? জি স্যার, 1-2 তে লেগেছিল স্যার। 1-2 তে জানি না, যাই হোক। সেই জন্য লাপ্লাস ট্রান্সফর্মটা আমরা মানে এসি সার্কিট অ্যানালাইসিস করতে গিয়ে লাগে, সেই জন্য আমরা লাপ্লাস ট্রান্সফর্মটা যেহেতু এই কোর্সে আরেকটু পড়াতে চাই, সেই জন্য আরেকটু মনে হয় সেকেন্ড সেমিস্টারে এই কোর্সটা দেওয়া আছে এরপর। তো যাই হোক, তো তোমাদেরকে যেটা বললাম, তোমাদেরকে কিছু টপিক ওভারল্যাপ হবে এবং সেটাও তোমাদেরকে এক্সামের জন্য জানতে হবে। আমরা এখানে ডিসক্রিট টাইম সিস্টেমস নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, নতুন চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারের অনেক কিছুই আমরা সিগন্যাল সিস্টেমে অলরেডি ডিসকাস করেছি। সো প্রথম দিকে একটু ফাস্ট আগানোর চেষ্টা করব। আচ্ছা, দেখো, যেরকম সিস্টেম শুরু করতে গেলে প্রথমে আমরা একটা স্লাইড করি, হোয়াট ইজ সিস্টেম। সিস্টেমকে আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেল হিসেবে দেখি, যার ইনপুটে একটা সিগন্যাল থাকে, সেই ইনপুট সিগন্যালের উপর কোনো একটা অপারেশনটাকে আমরা ওয়েল ডিফাইন্ড একটা অপারেশন বলতে চাই। কি অপারেশন হবে সেটা এই অপারেটর টি দ্বারা ফিক্স করা হবে। বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে। যাই হোক, ইনপুট সিগন্যালের এক্স এন এর উপর কোনো একটা অপারেশন হয়ে একটা আউটপুট সিগন্যাল ওয়াই এন পাওয়া যাবে। এখানে সিগন্যাল বলতে পারো, বা আমরা অনেক সময় ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে সিকোয়েন্স বলি। ইনপুট সিকোয়েন্স, ইনপুট সিগন্যাল সিকোয়েন্স, আউটপুট সিকোয়েন্স একটা পাওয়া যাবে, যেখানে আউটপুটটা হবে ইনপুট সিকোয়েন্সের উপর কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হবে। একটা একেবারে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন তুমি বেশ কিছু বলতে পারো, যেমন একটা অপারেশন হতে পারে ডিলে হতে পারে, অ্যাডভান্স হতে পারে। সো এগুলাকে বলতেছি অপারেশন বা অপারেটর। ডিলে অপারেটর মানে ওয়ান স্যাম্পল ডিলে করবে। সিস্টেমটা যদি একটা ডিলে ইউনিট হয়, ইউনিট ডিলে এলিমেন্ট হয়, তাহলে ইনপুট সিগন্যালের একটা স্যাম্পল ডিলে করবে। এরকম এডিশন, সাবট্রাকশন, নানান রকম কিছু হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আবার একইভাবে ধরো, আমরা ইনপুট সিগন্যালের ধরো ইনপুট সিগন্যালের ভিন্ন ভিন্ন বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। আমি আউটপুটে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির সিগন্যাল পেতে চাই। তুমি কি আমার কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে এই সিস্টেমটাকে আমরা ট্রিট করব কি হিসেবে, বলো দেখি? ফিল্টার হিসেবে। ফিল্টার হিসেবে। সেই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল সিস্টেমে বলেছি যে ফিল্টার এবং সিস্টেম এই দুইটাকে আমরা একই রকম, একই নামে আমরা ডিফাইন করি, একই বিষয়। এটাকে ইন্টারচেঞ্জেবল নাম বলতে পারো। আচ্ছা, মানে ফিল্টার মানে একটা সিস্টেম, ফিল্টারের কিছু স্পেসিফিক পারপাস আছে। যেমন আমি তোমাকে বললাম, পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে সে আউটপুটে পাস করবে, অন্যগুলাকে ব্লক করে দিবে। এরকম কিছুকেই আমরা বলি ফিল্টার। আচ্ছা, একটা সিস্টেমকে আমরা আসলে কিভাবে ক্যারেক্টারাইজ করি, এখানে আমি একটু ম্যাথমেটিক্যাল দেখাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর মধ্যে একটা ম্যাপিং হবে, মানে এক্স এত হলে ওয়াই কত হবে। এক্স এক্স এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য, এন ইকুয়ালস টু 0 এর জন্য এক্স 0 যেটা, সেটাকে সামহাউ মডিফাই করে আমরা ওয়াই 0 বানাবো। সো এই প্রসেসটাকে ওয়ান কাইন্ড অফ ম্যাপিং প্রসেস বলতে পারো। আচ্ছা,
এখানে আমরা লাস্টে আরেকটা দেখাচ্ছি যে সিস্টেম এমন হতে পারে যে ইনপুটে একটা সিগন্যাল অ্যাপ্লাই করছে, আউটপুটে একটা সিগন্যালই পাওয়া যাচ্ছে। এটাকে বলতে পারো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম। আবার ইনপুটে একাধিক সিস্টেম সিগন্যাল অ্যাপ্লাই করতে পারো, আউটপুটে একাধিক সিগন্যালও পাওয়া যেতে পারে, সেটাকে মিমো সিস্টেম বা মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেমও বলা যায়। আচ্ছা, এবার তোমাদেরকে যেহেতু এগুলো আমরা এই 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 চ্যাপ্টারে আবারও সেগুলো পড়বো, বললাম অনেক কিছু রিভিউ হবে। তবে তার আগে বলি সিস্টেমকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি ম্যাথমেটিক্যালি, তোমাদের কি মনে আছে সিস্টেমকে কিভাবে ক্যারেক্টারাইজ করি? স্যার ইম্পালস রেসপন্স দিয়ে। সিস্টেমের ইম্পালস রেসপন্স দিয়ে। ইম্পালস রেসপন্স কাকে বলে? ইম্পালস ফাংশনের ইনপুটে যদি আমি ইম্পালস ফাংশনটা দিই, সেক্ষেত্রে হচ্ছে আমি আউটপুটে যেই রেসপন্সটা পাবো। সেটা সেটা আচ্ছা, ইনপুট ইম্পালস ফাংশন মানে কি রকম? ডেল এন, তাই তো? জি স্যার, ডেল এন ডেল বা এন ডেল অ্যাপ্লাই টি। করলে আউটপুটে যেটা পাবো সেটাই হচ্ছে ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স। তাহলে তুমি আমাকে বলো, আমার একটা সিস্টেম আছে আননোন সিস্টেম। আননোন সিস্টেম মানে হচ্ছে তার ইম্পালস রেসপন্স আমি জানি না। তাহলে তার ইম্পালস রেসপন্স কিভাবে বের করব? বের করার উপায় কি? ওই সিস্টেমের ইনপুটে একটা ডেল এন অ্যাপ্লাই করব, করে আউটপুটটা কত হয় সেটা দেখবো, তাই তো? জি স্যার। আচ্ছা, অন্যভাবে এখন বলো, ডেল এন দিলে তো তুমি ইম্পালস রেসপন্স পাচ্ছ, তাহলে সিস্টেমের ইম্পালস রেসপন্স একটা আছে। এখন তুমি যদি ইনপুট সিগন্যাল একটা অ্যাপ্লাই করো আদার দেন ইম্পালস রেসপন্স, ইম্পালস ফাংশন সে এক্সএন, মানে ডেল এন না, ডেল এন বাদে অন্য কোনো একটা সিগন্যাল যদি অ্যাপ্লাই করো, তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা কি অপারেশনের মাধ্যমে পাওয়া যায়? কনভলিউশন। কনভলিউশন সাম আমরা বলি এখানে। কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমরা কনভলিউশন ইন্টিগ্রাল বলি, যেটা তোমরা জানো যে কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমরা এইভাবে বলে থাকি। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করব, তবু একটু মনে করে দিতে চাইলাম, কারণ এই টপিকগুলা একেবারেই মানে খুব ভালো মতোই সিগন্যাল সিস্টেমে ডিসকাস করা হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা একটা সিস্টেমের ক্লাসিফাই করতে চাই। ক্লাসিফাই, তোমরা জানো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সিস্টেমকে বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। যেমন স্ট্যাটিক, ডাইনামিক সিস্টেম। স্ট্যাটিক সিস্টেমকে আমরা মেমোরিলেস সিস্টেম বলি, মানে যে সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কোনো মেমোরির দরকার পড়বে না। মেমোরির দরকার কেন পড়ে? ধরো আমি কোনো একটা সিস্টেমের আউটপুট পেতে চাই, সেই আউটপুটটা পেতে যদি ইনপুট সিস্টেমের ডিলে এলিমেন্ট, ইনপুট সিস্টেমকে ডিলে করতে হয়, করে সাম করতে হয় বা এই ধরনের অপারেশন করতে হয়, সেক্ষেত্রে মেমোরির দরকার হয়। কারণ তুমি এক্স এর একটা সিগন্যাল আছে, সে ওয়াই এন যদি তুমি ক্যালকুলেট করতে চাও, যেখানে ওয়াই এন এন ইকুয়ালস টু 0 ভ্যালু ক্যালকুলেট করতে ওয়াই এন এর এক্স এন এক্স 0 এক্স মাইনাস এর 1 এরকম ভ্যালুর দরকার পড়ে, তাহলে কোনো একটা ভ্যালুকে তোমাকে মেমোরিতে রাখতে হবে, তাই তো? সেই জন্য এই জি এই স্যার। এই একটা সিস্টেমকে স্ট্যাটিক বা মানে আরেকটা ডাইনামিক, যেখানে মেমোরির দরকার হবে। স্ট্যাটিক হলে মেমোরির দরকার পড়বে না। তাহলে মেমোরিলেস বা স্ট্যাটিক সিস্টেম বলতে আমরা এমন সিস্টেম বুঝবো যে সিস্টেমের আউটপুট এট এনি ইনস্ট্যান্ট এন, যে কোনো এন ভ্যালুর জন্য তুমি যখন আউটপুট ক্যালকুলেট করতে চাচ্ছ, তখন সেই আউটপুটটা ইনপুট স্যাম্পলের সেম ইন্ডেক্স বা সেম ইনস্ট্যান্ট এন এর উপরই শুধুমাত্র ডিপেন্ড করবে, পাস্ট এবং ফিউচার স্যাম্পলের উপর ডিপেন্ড করবে না। যেহেতু আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে কথা বলতেছি, স্যাম্পল নিয়ে কথা বলতেছি, এর মানে হচ্ছে সে এক্স এর একটা ইনপুট সিকোয়েন্স, ওয়াই এন হচ্ছে একটা আউটপুট সিকোয়েন্স। আচ্ছা, যদি তুমি এক্স ওয়াই জিরো ক্যালকুলেট করতে চাও, এই ওয়াই জিরোটা ক্যালকুলেট করার জন্য তোমার শুধু এক্স জিরো এই স্যাম্পলটারই দরকার পড়বে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সেরকম সেরকম সিস্টেমকে বলা হবে স্ট্যাটিক বা মেমোরিলেস সিস্টেম। যেমন এখানে এক্সাম্পল হিসেবে একটা দেখতে পারো, ওয়াই এন ইকুয়ালস টু এ এক্স এন। এ এক্স এন এই অপারেশনটা কি ধরনের অপারেশন? স্যার এ কে মাল্টিপ্লাই করতেছি এক্সন দিয়ে। মাল্টিপ্লাই করতেছো মানে কাকে মাল্টিপ্লাই করতেছো? প্রত্যেক স্যাম্পলকে এ একটা কনস্ট্যান্ট ভ্যালু সেটা দ্বারা মাল্টিপ্লাই করছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই জিরো যখন ক্যালকুলেট করবে তখন কি আসলে কি রেজাল্ট আসবে? এক্স এন যদি একটা সিগন্যাল সিকোয়েন্স হয়, ওয়াই জিরো ইকুয়ালস টু, মানে আমরা তো কিভাবে অপারেশন গুলো করি, ওয়াই জিরো কত হবে, ওয়াই ওয়ান কত হবে, ওয়াই টু কত হবে, মাইনাস মানে এন এর মাইনাস প্লাস মাইনাস ভ্যালু গুলোর জন্য ওয়াই এর ভ্যালু গুলো কত হবে সেগুলো তো আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, জি স্যার। এটা কি হবে? ওয়াই জিরো যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি কি আসলে বেসিক্যালি অপারেশনটা কি? এক্স জিরোর ভ্যালুটাকে আমার এ কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করবো। তার মানে হচ্ছে এন ইকুয়ালস টু জিরো যদি বসাও, ইন্ডেক্স জিরো
জিরোতে n ইকুয়ালস টু জিরোতে একটা স্যাম্পল আছে না, জি স্যার। একটা স্যাম্পল ধরো সেটা যদি 2 থাকে, ধরো সেটার এটা তো ডিসক্রিট টাইম সিকোয়েন্স, এরকম আমরা ইম্পালস দিয়ে রিপ্রেজেন্ট করি। n ইকুয়ালস টু জিরোতে যদি 2 থাকে তাহলে এটা রেজাল্ট কি আসবে, y0 2a। 2a। তুমি কি বুঝতে পারছো? তার জি মানে স্যার। হচ্ছে আমরা y0 মানে n ইকুয়ালস টু 0 ক্যালকুলেট করতে, n ইকুয়ালস টু 0 এর জন্য আউটপুট ক্যালকুলেট করতে গিয়ে n ইকুয়ালস টু 0 এর জন্য ইনপুট স্যাম্পলটাই শুধুমাত্র ইউজ করলাম, একটা মাত্র স্যাম্পল এট দ্য সেম টাইম ইনস্ট্যান্ট। সেই জন্য এই সিস্টেমটাকে বলতেছি স্ট্যাটিক সিস্টেম বা মেমোরিলেস সিস্টেম। কারণ এখানে কোনো মেমোরির দরকার নাই। মেমোরি মানে কি, কোনো একটা স্যাম্পলের তুমি মেমোরিতে রাখবা, তার সাথে অন্য কাউকে যোগ করে বা অন্য অপারেশন করে যদি রেজাল্ট পাও তাহলে তোমাকে মেমোরির দরকার পড়বে। এখানে যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এন এক্স মানে এক্স এর এন এর ভিন্ন ভিন্ন ভ্যালু ইউজ করেই শুধুমাত্র করেসপন্ডিং ওয়াই এন পেতে পারি, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হচ্ছে স্ট্যাটিক বা মেমোরিলেস সিস্টেম। একইভাবে তুমি অন্য সিস্টেমে দেখতে পারো, বিটা দেখো এক্স এন এন এক্স এন প্লাস বি এক্স কিউব এন। এক্স কিউব এনটা আসলে কি বলতো দেখি? যে স্যার এক্স এন এ মানে হচ্ছে আমি যে স্যাম্পলটা পাবো সেটার কিউব। সেটার কিউব করবো, তাকে বি দ্বারা গুণ করবো, তাই তো? এই জি স্যার। আর তার আগেরটা এন এক্স এন মানে হচ্ছে এন হচ্ছে ইন্ডেক্স, যদি এন এর ভ্যালু 0 হয় 0 দ্বারা মাল্টিপ্লাই করবে, এক্স 0 তে যে স্যাম্পল আছে তাকে 0 দ্বারা মাল্টিপ্লাই করবে, এক্স 1 এ যে স্যাম্পল আছে তাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করবে, এরকম। তার মানে এখানেও দেখতে পাচ্ছি এন ওয়াই এন এর পার্টিকুলার এন এর জন্য, মানে এন ইকুয়ালস টু 0 1 2 3 যাই হোক না কেন, সেই ভ্যালুটা ক্যালকুলেট করতে এক্স এন এরও সেই পার্টিকুলার এন এর ভ্যালুই লাগে, কোনো পাস্ট বা ফিউচার ভ্যালু লাগে না, ডিলে অ্যাডভান্স কোনো কিছু করার দরকার পড়ে না। সেই জন্য এ এবং বি এই দুইটা সিস্টেমকে বলা হচ্ছে স্ট্যাটিক অর মেমোরিলেস সিস্টেম। আচ্ছা, যদি এরকম ঘটনা না ঘটে, মানে মেমোরির দরকার পড়ে, তাহলে সেই ধরনের সিস্টেমকে বলা হবে ডায়নামিক সিস্টেম। ডায়নামিক সিস্টেম, ধরো যদি একটা সিস্টেম ডায়নামিক সিস্টেম হয়, তার আউটপুট এট এনি টাইম এন, এই এন কে আমরা এখানে এট এনি টাইম এন বলতেছি, এনটা আসলে একটা ইন্ডেক্স, তাই তো? তাই তো জি নাকি? স্যার। ইন্ডেক্স, এটা এটা একটা ইন্টেজার ভ্যালু হবে এন এর ভ্যালুগুলা। টাইম, এটাকে আমরা টাইমও বলি, তোমাদেরকে বললাম, তোমাদেরকে বারবার বলে আসছি, এন এর সাথে কিন্তু টাইমের রিলেশনশিপ আছে নাকি? জি স্যার। হ্যাঁ, এন এর সাথে টাইমের রিলেশনশিপ আছে। এন ইকুয়ালস টু 0 মানে 0 টাইমের স্যাম্পল, এন ইকুয়ালস টু 1 মানে 1 টি টাইমের স্যাম্পল, যেখানে টিটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, কত সময় পর পর স্যাম্পল নিচ্ছি। আচ্ছা, তাহলে ধরো কোনো একটা সিস্টেমের আউটপুট এট এনি টাইম এন, যদি তুমি ইনপুট সিকোয়েন্সের এন মাইনাস এন, এখানে ক্যাপিটাল এন ইউজ করলাম, এই অনেকগুলো স্যাম্পল ইন্টারভেল এগুলা নিয়ে যদি তুমি অপারেশন করে আউটপুটটা পাও, তাহলে সেটাকে বলা হবে ডায়নামিক সিস্টেম বা সিস্টেম উইথ মেমোরি। সিস্টেম উইথ মেমোরি। আচ্ছা, আর এই যে এন মাইনাস এন, দেখো এন পরিমাণ তুমি ডিলে করছো বা অ্যাডভান্স করতেছো, সেক্ষেত্রে এই সিস্টেমটাকে বলা হবে দ্য সিস্টেম ইজ সেড টু হ্যাভ মেমোরি অফ ডিউরেশন এন ডিউরেশনের মেমোরির দরকার পড়বে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটু বলে নেই, সে ইফ এন এর ভ্যালুটা 0 থেকে ইনফাইনাইট এর মাঝামাঝি কোনো কিছু হয়, মানে ফাইনাইট ভ্যালু হয়, দেখো লেস দ্যান ইনফাইনাইট ইউজ করতেছি, তাহলে এই ডায়নামিক সিস্টেমটাকে বলা হবে ফাইনাইট মেমোরি। আমরা কিন্তু এখন ডায়নামিক সিস্টেম নিয়ে কথা বলতেছি, ডায়নামিক সিস্টেমের মেমোরি থাকবে। এখন মেমোরিটা ফাইনাইট মেমোরি হবে না ইনফাইনাইট মেমোরি হবে, মানে ডিউরেশনটা কেমন হবে, ডিউরেশন, মেমোরির ডিউরেশন, সেটা যদি এন এর ভ্যালুটা 0 থেকে লেস দেন ইনফাইনাইট হয় তাহলে সেটাকে বলা হবে ফাইনাইট মেমোরি, যদি এন ইনফাইনাইট হয় তাহলে সিস্টেমটাকে বলা হবে সিস্টেম উইথ ইনফাইনাইট মেমোরি। ইফ এন ইকুয়ালস টু 0 হয় তাহলে সিস্টেমটাকে বলা হবে স্ট্যাটিক সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এন ইকুয়ালস টু, এটা দেখো 0 থেকে 0 চাইতে বড়, 1 এর চাইতে ছোট, এরকম সিকোয়েন্স সিস্টেম এরকম যদি হয়, এর মানে হচ্ছে তোমাকে ইনপুট সিগন্যাল যেটা, ইনপুট সিকোয়েন্স যেটা আছে এক্স এন, সেই এক্স এনটাকে ক্যাপিটাল এন এই স্যাম্পলে ডিলে বা অ্যাডভান্স করতে হবে। ডিলে বা অ্যাডভান্স করে তুমি যদি কোনো অপারেশন করতে চাও এই ডিলে বা অ্যাডভান্স ভ্যালুগুলো নিয়ে, তাহলে কিন্তু তোমাকে কিছু স্যাম্পল ভ্যালু কোথাও রাখতে হবে, রেখে তারপরে অপারেশনগুলো করতে হবে নাকি? জি স্যার। সেই জন্য এটাকে বলা হচ্ছে সিস্টেম উইথ মেমোরি বা ডায়নামিক সিস্টেম। যেমন একটু এক্সাম্পল হিসেবে দেখতে পারো সি, তুমি আমরা এগুলাকে আমরা সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশনও বলি, পরবর্তীতে আমরা আরো নামকরণ এগুলা ভালো করে দেখবো, তাই না? ডিফারেন্স ইকুয়েশন বলি না? জি স্যার। আচ্ছা,
সে এইখানে যে সিস্টেমটা আছে দেখো, yn ইকুয়ালস টু xn প্লাস 3xn মাইনাস 1, এই সিস্টেমটার ইনপুট কি বলতে পারো? xn এক্স এন। xn, হ্যাঁ, আউটপুটটা হচ্ছে yn, তাই তো? জি স্যার। তার মানে হচ্ছে এটাকে তুমি যদি ম্যাথমেটিক্যালি তুমি সিস্টেম হিসেবে দেখাতে চাও, একটু আগে যেরকম দেখলাম, এই যে ইনপুট সিকোয়েন্স একটা আসছে xn, আউটপুট সিকোয়েন্স একটা পাচ্ছি yn, আর একটা সিস্টেম আছে, সিস্টেমের উপর অপারেশন হবে। আচ্ছা, তাহলে এই অপারেশনটা যদি করতে চাও, এখানে দেখা যাচ্ছে x, তুমি yn যদি বের করতে চাও, সে n এর কোনো একটা পার্টিকুলার ভ্যালু নাও, ধরো আমি তোমার নিলাম এখানে 1, n এর ভ্যালু 1, তার মানে y1 বের করতে চাই, তাই তো? y1 বের করতে গেলে কি লাগবে? ইকুয়ালস টু x1 নাকি জি জি স্যার। স্যার। x1। তাহলে পরের পার্টটুকু কিন্তু বাদ দাও, এই শুধু যদি yn ইকুয়ালস টু xn হতো, এই সিস্টেমটা কেমন সিস্টেম হতো? এটা কি স্ট্যাটিক স্ট্যাটিক মেমোরিলেস। মেমোরিলেস হতো। এরপরে দেখো, এর সাথে আবার প্লাস করতে চাচ্ছি 3xn মাইনাস 1, মানে কি n এর যে ভ্যালু ইন্ডেক্স তার আগের প্রিভিয়াস আগের ভ্যালুটা। ভ্যালু একটা মেমোরি লাগবে। তাহলে তোমাকে একটা মেমোরি কিন্তু লাগছে, তুমি কি বুঝতে পারছো? কারণ একটা জি স্যার। স্যাম্পল তোমাকে মেমোরিতে রাখতে হবে, তারপরে আরেকটা স্যাম্পলের সাথে তুমি যোগ করতে পারবে। এই জন্য এখানে দেখো 3xn মাইনাস 1 আছে, তো এটাকে আমরা n এর সাথে কম্পেয়ার করতেছি। এইটা হচ্ছে মেমোরি ডিউরেশন বা ডিউরেশন অফ মেমোরি। এখানে মেমোরি ডিউরেশন হচ্ছে 1, তার মানে একটা মেমোরি লোকেশনে তোমার একটা স্যাম্পল রেখে দেওয়া লাগবে। তো এইটাকে বলা হচ্ছে সিস্টেম উইথ মেমোরি, বা বলতে পারো ডায়নামিক সিস্টেম। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এই 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 ডায়নামিক সিস্টেমটাকে আমি কিভাবে বলবো? এটার ফাইনাইট মেমোরি না ইনফাইনাইট মেমোরি? ফাইনাইট ফাইনাইট মেমোরি। মেমোরি। মাত্র একটা মেমোরি লোকেশন লাগবে, শুধু ফাইনাইট মেমোরি। সেকেন্ড প্রবলেমটা দেখো, yn ইকুয়ালস টু k ইকুয়ালস টু 0 থেকে n x n মাইনাস k, এটাকে তুমি কেমন সিস্টেম বলতে চাও, স্ট্যাটিক না ডায়নামিক? ডাইনামিক। ডায়নামিক। আচ্ছা, ডায়নামিক। এখানে দেখো কেটা হচ্ছে তোমার ওই যে ডিলে বা অ্যাডভান্স করছি, কত স্যাম্পল তুমি 0 থেকে n পর্যন্ত, যখন n এর ভিন্ন ভিন্ন ভ্যালু বসাবে, যদি n ইকুয়ালস টু 1 হয় 1 বসাবে, তাহলে এটা কি সিস্টেম উইথ ফাইনাইট মেমোরি নাকি ইনফাইনাইট মেমোরি? স্যার এটা এন এর ভ্যালুর উপর নির্ভর করবে। এন ইনফাইনাইট হলে ইনফাইনাইট মেমোরি, আর যদি হ্যাঁ, ফাইনাইট হয় তাহলে ফাইনাইট মেমোরি। ফাইনাইট মেমোরি। ওকে। আর থার্ড পোর্শনটা দেখো, কে এই একই তুমি যেটা বললে সেটাই বলছি, n এর যদি কোনো একটা ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে এটা একটা ফাইনাইট মেমোরি ডায়নামিক সিস্টেম, এবং তার ডিউরেশন অফ মেমোরি কত হবে এটার? এন। বলো। এন স্যাম্পল। n। এরপরেরটা দেখো, একই, আমি জাস্ট k ইকুয়ালস টু 0 থেকে ইনফাইনাইট ইউজ করছি। n এর ভ্যালুটা একটু আগে তুমি যেটা বললে, nটা ফাইনাইট হলে তো ফাইনাইট মেমোরি, ইনফাইনাইট হলে ইনফাইনাইট মেমোরি সিস্টেম হবে। তাহলে তুমি কি বুঝতে পারছো স্ট্যাটিক ডায়নামিক? ডায়নামিকটাকে আমরা আবার একটু দুই ভাগে আমরা দেখতে পারি, একটা হচ্ছে ফাইনাইট মেমোরি ডায়নামিক সিস্টেম, আর একটা হচ্ছে ইনফাইনাইট মেমোরি ডায়নামিক সিস্টেম। ইনফাইনাইট মেমোরি ডায়নামিক সিস্টেম ইনফাইনাইট সংখ্যক মেমোরি লাগবে, ফাইনাইট মেমোরির ফাইনাইট সংখ্যক মেমোরি লাগবে। তুমি কি এই কথা ক্লিয়ারটা বুঝতে পারলে এই স্লাইড সম্পর্কে যা বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলা আমি আবার একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ একটু ধীরে ধীরে সুস্থে আগাই। আমরা অনলাইন ক্লাস মনে হয় বেশ কিছু পাবো, সুতরাং প্রবলেমের কিছু নাই। যাদের এই টপিক গুলো আমরা অলরেডি সিগন্যাল সিস্টেমে আলোচনা করেছি, আবার আরেক ধরনের রিভিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে চাচ্ছি কজাল এবং নন কজাল সিস্টেম, কজাল ভার্সাস নন কজাল সিস্টেম। তোমাদের এগুলো মনেও থাকতে পারে। কজাল সিস্টেম বলি এমন একটা সিস্টেমকে, যদি তার আউটপুট ইনপুটের পাস্ট এবং প্রেজেন্ট এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে, ফিউচার স্যাম্পল ভ্যালুর উপর ডিপেন্ড করে না, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে কজাল সিস্টেম। তাহলে আমি কি বললাম? সিস্টেম একটা, তো এটাও একটা সিস্টেম হিসেবে দেখো, ইনপুট xn আউটপুট yn। এখন আউটপুট yn টা তুমি যখন পেতে যদি চাও, তাহলে ইনপুটের পাস্ট এবং প্রেজেন্ট স্যাম্পল গুলা বা ইনপুট গুলা ইউজ করতে হবে, তাহলে সেই সিস্টেমকে বলা হবে কজাল সিস্টেম। যেমন যদি তুমি আউটপুট ক্যালকুলেশনে xn ইউজ করো, আমি কিন্তু yn ক্যালকুলেট করতেছি, yn n এর ভ্যালু যাই হোক, n এর ভ্যালু পার্টিকুলার একটা ভ্যালুর জন্য ইউজ করতেছি, তাহলে xn মানে কি? xn মানে হচ্ছে আমি সেই স্যাম্পলেই আছি নাকি, যে স্যাম্পলের আউটপুট, যে টাইমে আউটপুট ক্যালকুলেট করতে চাচ্ছি সেই টাইমেরই ইনপুট ইউজ করতেছি, তাই না? জি স্যার। yn এর সাথে যদি আমি যোগ করি, ধরো প্লাস xn মাইনাস 1 প্লাস xn মাইনাস 2, এরকম, তার মানে কি এগুলা পাস্ট স্যাম্পল ইউজ করলাম না?
জি জি স্যার, স্যার। স্যাম্পল ডিলেই করছে। তাহলে স্যাম্পল ডিলে করছি, সেই জন্য এখানে আমরা যেহেতু পাস্ট এবং প্রেজেন্ট স্যাম্পল গুলো ইউজ করতেছি, তাহলে সিস্টেমটাকে বলা হবে কজাল সিস্টেম। যদি বাট আমরা এখানে দেখো কজাল সিস্টেমে ফিউচার ভ্যালু, ফিউচার স্যাম্পল কিন্তু ইউজ করবো না, যেমন xn+1 xn+2 এইসব ইউজ করবো না। আচ্ছা, তুমি কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারলে? কোন একটা সিস্টেমের আউটপুট ক্যালকুলেট করতে যদি ওই ইনপুট সিগন্যালের প্রেজেন্ট এবং পাস্ট টাইমের স্যাম্পল গুলো ইউজ করতে হয়, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে কজাল সিস্টেম। যদি তাহলে বাদ থাকলো কি, প্রেজেন্ট পাস্ট তুমি ইউজ করে ফেললাম, থাকলো শুধু বাকি ফিউচার। যদি কোনো একটা সিস্টেমের আউটপুট ক্যালকুলেট করতে গেলে শুধু প্রেজেন্ট পাস্ট না, ফিউচার ইনপুটেরও দরকার হয়, বা যে ফিউচার ইনপুটের দরকার হলে সেটাকে বলা হবে নন কজাল সিস্টেম। তুমি আমার কথা বুঝতে পারলে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন ধরো আমি একটা স্পেশাল কেস বলছি। ধরো কোনো একটা সিস্টেমের কোনো একটা পার্টিকুলার টাইমে আউটপুট ক্যালকুলেট করতে গেলে শুধু ওই টাইমের ইনপুট স্যাম্পলের দরকার হয়, তাহলে সেই সিস্টেমটাকে একটু আগে বললাম না আমরা স্ট্যাটিক সিস্টেম বলে, জি স্যার। নাকি? স্ট্যাটিক সিস্টেম কি তাহলে কজাল সিস্টেম না নন কজাল সিস্টেম? কজাল সিস্টেম। বুঝতেই পারতেছো, তোমাকে বলছে প্রেজেন্ট অথবা পাস্ট। শুধু প্রেজেন্ট ইউজ করলেও সেটাকে কজাল সিস্টেমই বলা হবে। পাস্ট প্রেজেন্ট প্লাস পাস্ট ইউজ করলেও সেটাকে তোমার কজাল সিস্টেমই বলা হবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে কজাল সিস্টেম স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক, দুইটাই হতে পারে? জি স্যার, জি ডাইনামিকও স্যার, তো হতে পারে, যখন ডায়নামিক সে হতে পাস্ট ভ্যালু নিয়ে কাজ করবে তখন তো ডাইনামিক হবে। তখন ডাইনামিক হতে পারবে। মানে এটা হতে পারে স্ট্যাটিক, হতে পারে ডাইনামিক, দুটোই হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে নন কজাল, যেটা বলতেছি নন কজাল কি স্ট্যাটিক হতে পারে? নন কজাল না স্যার। নন কজাল কিন্তু কোনোভাবে মানে ফিউচার স্যাম্পল তো লাগবে, ফিউচার স্যাম্পল লাগলেই মানে মেমোরির দরকার পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো কজাল সিস্টেমের এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। y=xn-xn-1, তুমি বুঝতে পারতেছো xn-1 মানে 1 স্যাম্পল ডিলে করতে হবে, সো একটা মেমোরি দরকার পড়বে। এখানে n এর ভ্যালু yn= দেখো k=-∞ থেকে n xk, এটাও একটা কজাল সিস্টেম। কারণ তুমি yn এর ভ্যালু বের করতে চাও, yn যদি এক মানে 100 হয়, তাহলে -∞ থেকে 100 পর্যন্ত মানে প্রেজেন্ট এবং পাস্ট স্যাম্পল গুলো ইউজ করতেছে, সুতরাং এটা একটা কজাল সিস্টেম। আর axn এটা তো অবশ্যই কজাল সিস্টেম, কারণ শুধুমাত্র আমি প্রেজেন্ট স্যাম্পল ইউজ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, নন কজাল সিস্টেম দেখো yn=xn+3xn+4, সো এটা একটা নন কজাল সিস্টেম, কারণ xn+4 ফিউচার স্যাম্পল ইউজ করতেছি। এর সাথে যদি আমি আরো একটা অ্যাড করে দিতাম +4xn-5, তাহলে কি এটা নন কজালই থাকতো না কজাল হয়ে যেত? নন কজালই থাকতো, কারণ তাও ফিউচার ভ্যালু ইউজ করতে। ফিউচার স্যাম্পল ভ্যালু ইউজ করলেই সেটা হচ্ছে নন কজাল। এরপরেরটা দেখো yn=xn², এটাকেও বলতেছি নন কজাল ভ্যালু। কেন বলতে পারবা? কারণ n এর ভ্যালু 2 হলে আমার হচ্ছে xn মানে 4 এর ভ্যালু মানে 4 ইন্ডেক্সের ভ্যালু প্রয়োজন হচ্ছে। মানে ফিউচার ভ্যালু, তার মানে ফিউচার ভ্যালু হয়ে গেল, তাই তো? জি তাই স্যার। তো? হ্যাঁ, যেমন অথবা -1 যদি ধরো, -1 এর জন্য তোমাকে +1 ইউজ করা লাগবে, তার মানে ফিউচার ভ্যালু ইউজ করা লাগবে। এরপরেরটা দেখো yn=x2n, একই রকম ব্যাপার। যদি 1 ইন্ডেক্স 1 এর জন্য আউটপুট বের করতে চাও, ইন্ডেক্স 2 এর আউটপুট আসবে, তাহলে ফিউচার স্যাম্পল লাগবে। yn=x-n, এটাও তোমার একই রকম সিচুয়েশন, তাই তো? যেমন যদি 1 ইউজ করো, ধরো ইন্ডেক্স 1 হলে x-1 লাগতেছে নাকি? জি স্যার। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আবার কজাল হয়ে যাচ্ছে, তাই না? বাট তুমি তো n শুধু পজিটিভ গুলো কনসিডার করো না, নেগেটিভ গুলো যদি কনসিডার করো, ধরো n=-1 হলে x কোনটা লাগে? -1 হলে +1 এর। +1 লাগে, তার মানে তুমি ফিউচার স্যাম্পল ইউজ করা লাগছে না? জি স্যার। সুতরাং এই সিস্টেম গুলাকে বলা হচ্ছে নন কজাল সিস্টেম। এরপরে বলতেছি স্টেবল। এই বুঝি নাই, আরেকবার বলো। ইতে n সমান 0, n এর মান 0 এর জন্য এটা কি কজাল না নন কজাল? কোনটা? ই ই, হ্যাঁ। এই শোনো n সমান 0। শোনো, আমরা এখানে সিগন্যাল হিসেবে দেখছি, আমার কথাটা শোনো, একটা স্যাম্পল হিসেবে দেখার কোনো সুযোগ নাই। xn একটা সিকোয়েন্স থাকবে না? এই xn তো একটা সিকোয়েন্স জি থাকবে স্যার। নাকি? সিকোয়েন্স জি থাকবে। স্যার। তাহলে n=0 তেও স্যাম্পল থাকবে। n=0 তে বসালে দেখো y0 যেটা x0 সেটাই আসবে। তো এইভাবে তো তুমি তখন তো মানে সিস্টেমটাকে কজাল বলতে পারো না, একটা মাত্র স্যাম্পল নিয়ে ডিল করতেছো। ক্লিয়ার? জি স্যার।
মানে তোমাকে সিকোয়েন্স হিসেবে দেখতে হবে, সবগুলা সিকোয়েন্সের জন্য তোমাকে দেখতে হবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনটার উপর ডিপেন্ড করে। শুধু প্রেজেন্টের উপর ডিপেন্ড করলে তাহলে সেটা হতে পারে, তুমি যে কন্ডিশন দিচ্ছ হতে পারে যদি এক্স এন এর একটা মাত্র স্যাম্পল থাকে, সেটা n ইকুয়ালস টু 0 তে, মানে এক্স এন ইকুয়ালস যদি ডেল এন হয়, ডেল এন বুঝছো? জি যদি এক্স এন ইকুয়ালস টু ডেল এন হয় তবে শুধুমাত্র সেই সিস্টেমটাকে তুমি কজাল বলতে পারবে। জি ক্লিয়ার? স্যার আমরা এখানে স্যার হ্যাঁ, আমরা আদার দেন ডেল এন একটা সিকোয়েন্স অফ সিগন্যাল নিয়ে কথা, মানে সিকোয়েন্স নিয়ে কথা বলছি, স্যাম্পল সিকোয়েন্স নিয়ে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে বলতেছি স্টেবল ভার্সাস আনস্টেবল সিস্টেম। এই স্টেবল ভার্সাস, প্রথমে একটু বলে নেই, একটা ধরো একটা অ্যাম্পলিফায়ার আছে, ধরো সিস্টেম হিসেবে আমি দেখতেছি একটা অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? অ্যাম্পলিফায়ার কি করবে? সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে, তাই না? জি স্যার। আচ্ছা, ধরো সিগন্যালটার সেই সিস্টেমটার গেইন হচ্ছে, তুমি যে কোনো একটা কিছু ধরে নাও সে 5, তাহলে আমি ইনপুটে যদি একটা সিগন্যাল অ্যাপ্লাই করি, সাইনোসয়েডাল সিগন্যাল, যার পিক ভ্যালু হচ্ছে ধরো 10 ভোল্ট, তাহলে আউটপুটে কত দিবে? 50 ভোল্ট। 50 ভোল্ট দিবে, যা দেওয়ার দিবে। আচ্ছা, এখন তুমি মনে করো সিস্টেমটা অ্যাম্পলিফায়ারটার গেইন ধরো 5ই থাকলো, কিন্তু ইনপুটে যদি আমি একটা ইনফাইনাইট অ্যাম্পলিটিউডের সিগন্যাল অ্যাপ্লাই করি, তাহলে আউটপুট কেমন আসবে? ইনফাইনাইট আসবে। ইনফাইনাইট আসবে। সো এইখান থেকে আমরা স্টেবল আনস্টেবলের ডেফিনেশনটা দিতে চাচ্ছি। তার মানে প্রথমে আমরা ধরে নিচ্ছি একটা সিস্টেমটা যেমনই হোক না কেন, তার ইনপুটে যদি আমি একটা ইনফাইনাইট অ্যাম্পলিটিউডের সিগন্যাল দিই, তাহলে আউটপুটটাও অ্যাম্পলিটিউড হবে, যেটাকে বলতেছি আনস্টেবল। ঠিক আছে? কোনো স্টেবল ভ্যালু নাই। ক্লিয়ার? বুঝতে পারছো? এই আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সুতরাং আমরা ওই কেস নিয়ে কথা বলছি না, আমরা এখানে কথা বলছি সিস্টেমের ইনপুটে আমি একটা বাউন্ডেড ইনপুট সিগন্যাল দিব। বাউন্ডেড ইনপুট বলতে বুঝি যে ইনপুটটা অ্যাপ্লাই করছো, এটা ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে যদি কথা বলো, সিকোয়েন্স নিয়ে কথা বলো, একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্সে অনেকগুলো স্যাম্পল থাকবে নাকি? এই কথা শুনছো? জি স্যার। অনেকগুলো জি স্যাম্পল স্যার। থাকবে। এর মধ্যে তুমি সবচেয়ে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের যে সিগন্যাল স্যাম্পল, সেটাকে কনসিডার করো, ম্যাক্সিমাম যেটা সবচেয়ে বড়। ঠিক আছে? জি স্যার। সেটার ভ্যালু যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড বলতে বুঝাচ্ছি ফাইনাইট, নট ইনফাইনাইট, এরকম কোনো কিছু যদি হয়, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে সেই ইনপুটটাকে বলবো বাউন্ডেড ইনপুট। আচ্ছা, তুমি যদি আনবাউন্ডেড ইনপুট দাও, আনবাউন্ডেড ইনপুট মানে ইনপুটের ভ্যালু ইনফাইনাইট, তাহলে আউটপুট তো ইনফাইনাইট আসতেই পারে। আমরা সেটা নিয়ে কথা বলছি না, আমরা এখানে কথা বলছি ইনপুটটা বাউন্ডেড অ্যাপ্লাই করে যদি আমি আউটপুটটাও বাউন্ডেড পাই, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে স্টেবল সিস্টেম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটাকে আমরা বলি ভিভো স্টেবল, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবল। ঠিক আছে? ইনপুট বাউন্ডেড হলে আউটপুটে যদি বাউন্ডেড হয়, তাহলে সেটাকে বলা হবে ভিভো স্টেবল সিস্টেম। ভিভো স্টেবল সিস্টেম। যদি এরকম না হয়, ইনপুট সিগন্যাল তুমি বাউন্ডেড অ্যাপ্লাই করলে আউটপুট যদি আনবাউন্ডেড পাও, তাহলে সেটাকে বলা হবে আনস্টেবল সিস্টেম। দেখো ইনপুট কিন্তু বাউন্ডেডই অ্যাপ্লাই করতেছি, আউটপুটটা পাচ্ছি আনবাউন্ডেড, তাহলে সেটাকে বলা হচ্ছে আনস্টেবল সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ইনপুট আনবাউন্ডেড, আউটপুট সেটা নিয়ে আমরা কনসিডারই করতেছি না। ইনপুট আনবাউন্ডেড হয়ে গেলে আমরা ধরে নিচ্ছি আউটপুটটা আনবাউন্ডেড হতে পারে, হবে। আচ্ছা, আমরা এখানে বাউন্ডেড ইনপুট অ্যাপ্লাই করে যদি আউটপুটটা বাউন্ডেড পাই, মানে কোনো ফাইনাইট আউটপুট পাই ফাইনাইট ইনপুটের জন্য, তাহলে সেটাকে বলা হবে স্টেবল সিস্টেম। যদি আমি বাউন্ডেড ইনপুট অ্যাপ্লাই করে আউটপুটটা আনবাউন্ডেড পাই, তাহলে সেটাকে বলা হবে আনস্টেবল সিস্টেম। আনস্টেবল সিস্টেম। দেখো এখানে আমরা দেখাতে চাচ্ছি, সে আমার একটা সিগন্যাল আছে এক্সএন, এক্সএন এর ম্যাগনিটিউড দেখাচ্ছি লেস দেন অর ইকুয়ালস টু এমএক্স। আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছি এক্স সাবস্ক্রিপ্টটা একটু লক্ষ্য করো, এটার মানে হচ্ছে এই লেস দেন ইনফিনিটির পরে আসো, আগে এইটাতে আসো। এক্স এন মানে কি? একটা সিকোয়েন্স নাকি? জি স্যার। কতগুলো স্যাম্পল আছে তাতে? এন সংখ্যক। এন সংখ্যক স্যাম্পল আছে নাকি? কিভাবে বুঝলে এন সংখ্যক স্যাম্পল আছে? স্যার কয়টা স্যাম্পল আছে এটা তো এন এর ভিন্ন এন এর ভিন্ন ভ্যালুর উপর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ধরো এন এর ভ্যালু যদি আমি -100 থেকে +100 পর্যন্ত যাই, কয়টা স্যাম্পল থাকবে?
n এর ভ্যালু -100 থেকে +100 পর্যন্ত যদি যাই করতে পারি না আমি? জি স্যার করতে এক্স পারি। এন একটা সিকোয়েন্স, 0 তে একটা স্যাম্পল আছে, 1 এ স্যাম্পল আছে, 2 তে আছে, এরকম 100 পর্যন্ত স্যাম্পল আছে ধরো। আবার এদিকে -1 এ আছে, -2 তে আছে, -100 পর্যন্ত স্যাম্পল আছে। তাহলে n এর ভ্যালু যদি -100 থেকে +100 পর্যন্ত যায়, আমার স্যাম্পল থাকবে কয়টা? 201। 201। এরকম ধরো যত স্যাম্পলই থাকুক, সেই স্যাম্পলগুলার এই পজিটিভ নেগেটিভ অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা বোঝাচ্ছি। তার মানে নেগেটিভ স্যাম্পল থাকে না সিগনালে? জি স্যার। জি স্যার থাকে। থাকে। আচ্ছা, সেটার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যদি দেখি, লেস দেন অর ইকুয়ালস টু mx, m একটা পার্টিকুলার ভ্যালু, ফাইনাইট ভ্যালু, তার চাইতে কম। এর মানে হচ্ছে x যে স্যাম্পলটা, দেখো এখানে তুমি যে স্যাম্পল নিচ্ছ n এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য, তাহলে তুমি যে স্যাম্পল পাচ্ছ প্রত্যেক n এর জন্য, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটাও যদি কোনো একটা পার্টিকুলার ফাইনাইট ভ্যালুর সাথে ছোট হয়, তাহলে এই সিগন্যালটাকে বলা হবে বাউন্ডেড ইনপুট। এবং সেই mx টা যদি আবার লেস দেন ইনফিনাইট হয়, তাহলে সেটাকে বলা হবে বাউন্ডেড ইনপুট। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। যেমন আমি তোমাকে একটা एग्जांपल দিচ্ছি, একটু আগে যেটা বললাম, n ইকুয়ালস টু -100 থেকে +100 পর্যন্ত এরকম 201 স্যাম্পল আছে। ধরো এই স্যাম্পলগুলোর ভ্যালু বিভিন্ন রকম ভ্যালু আছে। স্যাম্পলগুলোর ভ্যালু ধরো 0 থেকে ধরো -50 থেকে 100 পর্যন্ত ভেরি করে। ধরো -50 থেকে +50 পর্যন্ত ভেরি করে। তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু যদি নাও, ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে কোন স্যাম্পলের? এই আমার কথাটা আরেকবার শোনো। আমি এখানে বলছি, ধরো আমার একটা সিকোয়েন্স আছে xn, যেটা n ইকুয়ালস টু -100 থেকে +100 পর্যন্ত আছে, 201টা স্যাম্পল আছে। তাহলে এই 201টা স্যাম্পলের ভ্যালু ধরো -50 থেকে +50 এর মধ্যে ভেরি করে। হতে পারে একটা স্যাম্পলের ভ্যালু -50 হতে পারে, আরেকটা স্যাম্পলের ভ্যালু হতে পারে -49, কোনটার হতে পারে +48, এরকম। তাহলে এই যে সিকোয়েন্সের স্যাম্পল, এই স্যাম্পল ভ্যালুগুলা যেহেতু -50 থেকে +50 মধ্যে ভেরি করে, ম্যাক্সিমাম কত হতে পারবে? 50। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ম্যাক্সিমাম 50 হতে পারবে। এই 50 সেইটাকে বলতেছি mx। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। সেক্ষেত্রে সিগন্যালটাকে বাউন্ডেড ইনপুট বলবে না আনবাউন্ডেড ইনপুট বলবে? বাউন্ডেড ইনপুট। কারণ তুমি বুঝতে পারছো 50 একটা বাউন্ডেড নাম্বার, এটা তো ইনফাইনাইট কোনো কিছু না, ইনফাইনাইটের থেকে ছোট। তখন আমরা xnটাকে বলবো বাউন্ডেড ইনপুট। ওকে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ধরো এই বাউন্ডেড ইনপুটটা এখন তুমি কোনো একটা সিস্টেমে অ্যাপ্লাই করলে, সিস্টেম একটা আউটপুট দিবে নাকি? আউটপুটেরও প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু দেখবে, ম্যাক্সিমাম স্যাম্পল ভ্যালু কত সেটা সেটা এখানে আরেকটা নাম্বার দিছি my, অন্য কোনো একটা নাম্বার যেটা ফাইনাইট ভ্যালু তার সমান বা তার সাথে ছোট যদি হয়, এবং সেই myটা যদি আবার লেস দেন ইনফিনিটি হয়, ইনফিনিট হলে তো সেটা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে সিস্টেমটাকে বলা হবে বিবুস্টেবল। যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেটার কথাই চিন্তা করো। একটু আগে যেটা বলছি, একটা সিস্টেমের ইনপুটে আমি অ্যাপ্লাই করছি xn, যে xnটার স্যাম্পল আছে 201টা, n ইকুয়ালস টু -100 থেকে +100 পর্যন্ত 201টা, এবং সেই সিস্টেমের স্যাম্পল ভ্যালু আছে -50 থেকে +50, -50 থেকে +50। তুমি আমার কথা বুঝতে পারছো? আগে যেটা বলছিলাম সেটা একটু মাথায় রাখো। এরপরে বলছি, ধরো আমার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা সিম্পলি একটা মানে একটা কনস্ট্যান্ট স্কেলিং করবে। কনস্ট্যান্ট স্কেলিং, ধরো 2 দ্বারা গুণ করবে, তাহলে yn কেমন পাওয়া যাবে? xn কে 2 দ্বারা গুণ করবে, 2xn যদি ক্যালকুলেট করতে চাই, yn কেমন হবে? yn এর স্যাম্পল কটা থাকবে? স্যার 201টাই থাকবে। 201টাই থাকবে। স্যাম্পল ভ্যালুগুলা কেমন হবে? প্রত্যেক স্যাম্পলের ম্যাগনিটিউড দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে কি? আমি একটু আগে বলছি xn এর, আমি ধরে নিচ্ছি যে ম্যাগনিটিউড গুলা হচ্ছে -50 থেকে +50, তাহলে yn এর কেমন হবে? -100 থেকে +100। -100 থেকে +100। তাহলে ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু যদি নাও, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যেটা, সেটা কত হবে? 100। 100 হতে পারে। সেই myটাকে বলতেছে 100, তাহলে সেটাও লেস দেন ইনফিনাইট হবে না? জি স্যার। সেই অবস্থায় সিস্টেমটাকে বলা হবে একটা বিবুস্টেবল সিস্টেম। তুমি কি আমার এক্সাম্পলটা ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার, বুঝা গেছে। এই তোমাদের কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এইরকম সিস্টেমকে আমরা বলবো বিবুস্টেবল। যদি সিস্টেমটা বিবুস্টেবল না হয়, তাহলে আনস্টেবল হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, yn equals to summation n equals to 0 থেকে infinity a to the power n un for absolute value of a less than 1, এটা যদি হয়,
এই ইউএনটা কি জিনিস? ইউনিট ফাংশন। ইউনিট ফাংশন মানে কি? আরো কিছু বলো। স্যার ইউনিট স্টেপ সিকোয়েন্স। ইউনিট স্টেপ সিকোয়েন্স। আচ্ছা, তুমি ফাংশন, আমরা সাধারণত কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে ফাংশন বলি, ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে সিকোয়েন্স বলি। আচ্ছা, তাহলে ইউনিট স্টেপ সিকোয়েন্স মানে 0 ভ্যালু 1, 1 এ ভ্যালু 1, এই সব পজিটিভ এন এর জন্য ভ্যালু 1, নেগেটিভ এন এর জন্য ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, সেজন্য এটা শুরু হচ্ছে n ইকুয়াল টু। এখন a টু দ্য পাওয়ার n এর ভ্যালুটা যদি লেস দেন 1 হয়, এটার মানেটা কি? n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি a টু দ্য পাওয়ার n দিলেই তো হচ্ছে নাকি? ইউএন এর ভ্যালু কত? সবগুলো তো 1 জি নাকি? স্যার। 0 থেকে শুরু করছি, তাহলে এখানে হবে এটা সিম্পলি হবে সামেশন a টু দ্য পাওয়ার n। এটা রেজাল্ট তাই আসবে না? a টু দ্য পাওয়ার n মানে কি? a টু দ্য পাওয়ার n মানে হচ্ছে a টু দ্য পাওয়ার 0 প্লাস a টু দ্য পাওয়ার 1, এই যে সাম করতেছি তো, জি প্লাস স্যার। প্লাস a স্কয়ার প্লাস a কিউব, এরকম ইনফিনিট পর্যন্ত। ইনফিনিট সিরিজ না একটা? জি স্যার। যদি a এর ভ্যালু লেস দেন 1 হয়, তোমরা জানো 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব, এরকম ইকুয়েশনের জন্য যদি x এর ভ্যালুটা লেস দেন 1 হয়, তাহলে 1/1 মাইনাস x করি না জি স্যার। নাকি? জি স্যার, 1 বাই জিওমেট্রিক সিরিজে পড়েছিলাম। জিওমেট্রিক সিরিজে পড়েছিলে, সেটাই আমরা দেখাচ্ছি। এখানে একটু আবার এখানে একটু ভুল আছে। এখানে 1 ইকুয়াল টু হয়ে গেছে মাইনাস। তাহলে তুমি দেখতে পাচ্ছ স্লাইডটা? তাহলে এটা রেজাল্ট কি হবে? 1/1 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু হবে, এরকম হয় না? জি স্যার। আচ্ছা, 1 মাইনাস এ, 1/1 মাইনাস এ যদি এর ভ্যালুটা লেস দেন 1 হয়, তাহলে এটা কি ফাইনাইট ভ্যালু আসবে না ইনফিনিট আসবে? ফাইনাইট আসবে স্যার। ফাইনাইট ভ্যালু আসবে। সে ধরো এর ভ্যালু যদি 0.5 হয়, তাহলে 1/1 মাইনাস 0.5 মানে 1/0.5, 1/0.5 মানে 2। তাহলে সিস্টেমটা হচ্ছে স্টেবল সিস্টেম। ক্লিয়ার? এই সিস্টেমটা স্টেবল সিস্টেম, কারণ যে ভ্যালু আসলো সেটা লেস দেন ইনফিনিটি। একইভাবে এ যদি গ্রেটার দেন 1 হয়, সে 2 হয়, তাহলে এই সিরিজটা যদি এক্সপান্ড করে কি হবে? এর ভ্যালু যদি 1 এর সাথে বড় কিছু হয়, প্রথম স্যাম্পলটা হবে যদি 2 হয়, 2 টু দ্য পাওয়ার 0 নাকি n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে না? জি স্যার। তাহলে a টু দ্য পাওয়ার 0 প্লাস a স্কয়ার, a টু দ্য পাওয়ার 1 মানে a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস এরকম একটা ইনফিনিট সিরিজ, তাই তো? জি স্যার। তাহলে কি হবে? এর ভ্যালু যদি 2 হয়, 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, তারপরেরটা হবে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2, তারপরেরটা 2 স্কয়ার 4, তারপরে 8, 32, এরকম একটা ইনফিনিট সিরিজ। সবগুলো যোগ করলে কি আসবে রেজাল্ট? ইনফাইনাইট। ইনফাইনাইট কিছু আসবে। সো এই সিস্টেমটাকে বলা হচ্ছে আনস্টেবল সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমরা স্টেবল কোন একটা সিস্টেমের স্টেবিলিটি আমরা ডিফাইন করি বাউন্ডেড ইনপুটের জন্য আউটপুটটা বাউন্ডেড কি না। যদি বাউন্ডেড ইনপুটের জন্য আউটপুটটা বাউন্ডেড হয়, তাহলে সেটাকে বলা হয়, বলি আমরা ভিভু স্টেবল সিস্টেম। আর যদি সেটা না হয়, তাহলে সেটাকে বলি আনস্টেবল সিস্টেম। আচ্ছা, এরপরে আমরা দেখাতে চাচ্ছি লিনিয়ার ভার্সাস নন লিনিয়ার সিস্টেম। তোমাদের এসব মনে আছে? আমরা কোন একটা সিস্টেম লিনিয়ার হবে কি নন লিনিয়ার হবে, সেটা আমরা সুপার পজিশন প্রিন্সিপল ইউজ করে ক্যালকুলেট করি। সুপার পজিশন প্রিন্সিপলের দুইটা পার্ট আছে, একটা বলতেছি এডিটিভিটি আর একটা হচ্ছে হোমোজেনিটি, তাই তো? সেই এডিটিভিটি একটু দেখি। যদি ধরো কোনো একটা সিগন্যাল যদি x1 হয়, তার উপর কোনো একটা অপারেশন কর, তুমি যে অপারেশনই করো না কেন, একটা অপারেটর হিসেবে দেখাচ্ছি টি করে, যদি y1n পাওয়া যায়, এবং ওই একই সিস্টেম নিয়ে কনসিডার করেছি, সেম সিস্টেম, একটা সিঙ্গেল সিস্টেম আছে তোমার কাছে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? একটা সিঙ্গেল সিস্টেম, সেই সিঙ্গেল সিস্টেমের ইনপুটে x1n অ্যাপ্লাই করে আউটপুট পেলে y1n। ওই একই সিস্টেমে x2n অন্য আরেকটা সিকোয়েন্স অ্যাপ্লাই করে তুমি আউটপুট পেলে y2n। ক্লিয়ার? জি স্যার। এখন তুমি যে একটু আগে x1n অ্যাপ্লাই করেছিলে, x2n আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করে y1n এবং y2n আলাদা আলাদাভাবে আউটপুট পেয়েছিলে। এখন আমি যেটা করতে চাই, x1n এবং x2n এই দুইটা সিকোয়েন্সকে যোগ করব, সাম করব, করে যে রেজাল্টেন্ট সিকোয়েন্সটা পাওয়া যাবে সেইটা আমি ওই সেম সিস্টেমে অ্যাপ্লাই করব, করে যে আউটপুটটা পাবো সেটাও যদি এই y1n এবং y2n এর সমান হয়, তাহলে সিস্টেমটাকে তুমি বলা হবে যে সিস্টেমটার এডিটিভিটি প্রিন্সিপলটাকে ফলো করতেছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি মানে স্যার, বুঝতে পেরেছি। দুইটা সিকোয়েন্স আছে, প্রত্যেক সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা ভাবে যে আউটপুট দেয়, ওই সিকোয়েন্স দুইটা যদি আমি সাম করে সিস্টেমে অ্যাপ্লাই করি, তাহলে সেই আউটপুটটা আলাদা আলাদা ভাবে যে আউটপুট দিয়েছিল তার সামের সমান।
এই প্রিন্সিপালটা ফলো করলে সেটাকে বলা হবে এডিটিভিটি প্রিন্সিপালটা ফলো করতেছে। আরেকটা হচ্ছে হোমোজেনিটি প্রিন্সিপাল, যেটাকে আমরা স্কেলিং বলি। ধরো একটা সিস্টেমের ইনপুটে তুমি যদি এক্স একটা সিগন্যাল অ্যাপ্লাই করো, আউটপুট ওয়াই দেয়। যদি এ এক্স অ্যাপ্লাই করো, এ যেখানে একটা স্কেলিং ফ্যাক্টর হতে পারে 1 2 3 এরকম কোনো ভ্যালু, সেটা অ্যাপ্লাই করলে যদি আউটপুট আগে যেটা পেয়েছিলে তাকেও ওই সেম ফ্যাক্টর দ্বারা স্কেলিং করলে একই রেজাল্ট পাওয়া যায়, তাহলে বলতে হবে যে হোমোজেনিটি প্রিন্সিপালটাকে ফলো করে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এই দুইটাকে একসাথে করে আমরা যেভাবে বলি, ধরো কোনো একটা সিস্টেমের ইনপুটে যদি a1 x1n অ্যাপ্লাই করে a1 y1n আউটপুট পাই, একইভাবে সেম সিস্টেমে যদি a2 x2n সিগন্যাল অ্যাপ্লাই করে সিকোয়েন্স অ্যাপ্লাই করে আউটপুট a2 y2n পাই, যেখানে a1 a2 হচ্ছে কোনো একটা স্কেলিং ফ্যাক্টর হতে পারে 1 2 3 এরকম কোনো ভ্যালু। এখন আমি a1 x1n এর সাথে যদি a2 x2n এই দুইটা সিকোয়েন্সকে যোগ করে সেম সিস্টেমে অ্যাপ্লাই করি, তাহলে যেটা আউটপুট পাবো আগে যেটা পেয়েছিলাম a1 x1n a2 x2n দুইটার সামের সমান হয়, তাহলে আমরা বলবো সুপারপজিশন প্রিন্সিপালটাকে ফলো করা গেল। এবং সেই যদি কোনো সিস্টেম এই সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে, তাহলে সিস্টেমটাকে বলা হবে লিনিয়ার সিস্টেম। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে লিনিয়ার সিস্টেমের জন্য কিন্তু তোমাকে দুইটা টেস্টই করতে হবে, একটা এডিটিভিটি হোমোজেনিটি। তুমি আলাদা আলাদাভাবে এডিটিভিটি হোমোজেনিটি করতে পারো, অথবা এই যে লাস্টে যেটা বললাম একসাথে স্কেলিংও করছি সামও করছি, করি নাই? লাস্টে যেটা করলাম দেখো a1 a2 দ্বারা স্কেলিং করলাম, আবার দুইটা স্কেলিং করার পর সামও করলাম। সো এই প্রিন্সিপাল ইউজ করে তুমি দেখতে পারো, মানে এই কন্ডিশন ইউজ করে দেখতে পারো যে সুপারপজিশন প্রিন্সিপালটা ফলো করে কিনা। যদি সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে তাহলে সিস্টেমটা লিনিয়ার, আদারওয়াইজ নন লিনিয়ার। আচ্ছা, যেমন এখানে আমি দেখাচ্ছি, দেখো yn ইকুয়ালস টু টি অফ xn, এইটার মিনিংটা হচ্ছে xn এর উপর কোনো একটা অপারেশন করে আমি yn টা পাই। ধরো সেটা করে পেলাম হচ্ছে nxn। এখন এই yn ইকুয়ালস টু nxn এই সিস্টেমটা লিনিয়ার কি নন লিনিয়ার সেটা তোমাকে দেখতে হবে। লিনিয়ার নন লিনিয়ার তোমাকে দেখতে গেলে তোমাকে ওই যে প্রিন্সিপাল ইউজ করা লাগবে। কিরকম? দেখো y1n ইকুয়ালস টু nx1 y2n ইকুয়ালস টু nx2, এরকম হবে না? এই কোন একটা সিস্টেমের আউটপুট যদি yn ইকুয়ালস টু nxn হয়, তাহলে তুমি x1n অ্যাপ্লাই করলে কি আউটপুট আসবে? nx1n। nx1n, আর y2 হবে nx22। এখন তুমি সুপারপজিশন প্রিন্সিপাল দুটো একসাথে ইউজ করলাম, দেখো a1 x1n প্লাস a2 x2n, তাই তো? এইখান থেকে জি দেখা জি যাচ্ছে স্যার। তোমার ইনপুট যদি xn হয়, আউটপুটটা yn পাচ্ছি সিম্পলি n দ্বারা মাল্টিপ্লাই করে না? n জি দ্বারা তো স্যার। মাল্টিপ্লাই করে। এখন আমি সিস্টেমের ইনপুট হিসেবে এই পুরো সিগন্যালটা অ্যাপ্লাই করলাম, মানে দুইটা সিকোয়েন্সের সামেশন করে তো একটা সিকোয়েন্সই পাওয়া যাবে নাকি? জি স্যার। এই x1n যদি একটা সিকোয়েন্স হয়, a x1n মানেটা কি? প্রত্যেকটা স্যাম্পলকে a দ্বারা মাল্টিপ্লাই করবে নাকি? জি স্যার। একইভাবে b x2n যদি একটা x2n যদি একটা সিকোয়েন্স হয়, তাকে b দ্বারা মাল্টিপ্লাই করার মানে হচ্ছে এভরি সিম্পলকে আমি b দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দুইটা সিকোয়েন্স থাকলো, এখন দুইটা যোগ করা মানে কি? ওই ইন্ডেক্স গুলার পজিশন ঠিক রেখে মানে দুইটা করে স্যাম্পল যোগ হয়ে একটা স্যাম্পল আসবে নাকি? জি স্যার, দুটো যোগ হয়ে একটা সিকোয়েন্স হয়ে যাবে। তার মানে হচ্ছে a1 x1n প্লাস b x2n, a x1n b x2n, এই দুইটা সাম করার পরে যেটা পাবা সেটা কি একটা সিগন্যাল না দুইটা সিগন্যাল না? কেমন একটা সিকোয়েন্স, আলটিমেটলি একটা সিকোয়েন্সই তো আসলো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার সিস্টেমটা এমন আছে, ইনপুটে যা অ্যাপ্লাই করবো তাকে n দ্বারা মাল্টিপ্লাই করে আউটপুট দিবে। তাহলে ইনপুটে আমি এই যে টোটাল এই সিগন্যালটা অ্যাপ্লাই করছি, তাকে আউটপুটে কি দিবে? তাহলে n দ্বারা মাল্টিপ্লাই করে দিবে। তাহলে n দ্বারা মাল্টিপ্লাই করে দিল, nটা আলাদা আলাদা করে যদি দাও a n x1n প্লাস b n x2n, তাহলে দেখা যাচ্ছে এটা a y1n হচ্ছে। দেখো এই যে y1n হচ্ছে nx1, তাকে a দ্বারা গুণ করলে পাওয়া যাচ্ছে a n x1n। একইভাবে b y2n হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটা সুপারপজিশন থিওরিয়াম প্রিন্সিপাল ফলো করছে, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হবে লিনিয়ার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখানে আরেকটা সিস্টেম বলতেছে yn ইকুয়ালস টু xn স্কয়ার, এটা লিনিয়ার কি নন লিনিয়ার হবে তুমি চেক করে দেখতে পারো। আচ্ছা, পরে আর এই পাশে আরেকটা সিগন্যাল দিচ্ছি, তুমি এটা লিনিয়ার হবে, এটা yn ইকুয়ালস টু xn স্কয়ার, এটা লিনিয়ার হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে yn ইকুয়ালস টু x স্কয়ার n। একইভাবে তুমি যদি অ্যাপ্লাই করো, y1n হবে x1 স্কয়ার n, y2n হবে x2 স্কয়ার n। এবার দুইটা সিগন্যাল
x1 কে একটা কনস্ট্যান্ট দ্বারা x2 কে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করে যে সিকোয়েন্স পাচ্ছ সেটা যদি এই সিস্টেমে অ্যাপ্লাই করো, এই সিস্টেমটা হচ্ছে yn = x স্কয়ার n, তার মানে xn দিলে তাকে স্কয়ার করে দেয়। তাহলে তুমি ইনপুটে দিচ্ছ a x1n + b x2n, তাহলে তার টোটালটাকে স্কয়ার করে আউটপুটে দিবে। এই স্কয়ার করলে যেরকম a স্কয়ার + 2ab + b স্কয়ার এরকম ফর্মুলা আসে, সেরকম এখানে তিনটা পার্ট চলে আসতেছে। যদি এমন হতো আউটপুটটা আসতো a x1 স্কয়ার + b x2 স্কয়ার, তাহলে সেটাকে তুমি লিখতে পারতা ay1 + ay1n + by2n, সেক্ষেত্রে সিস্টেমটা লিনিয়ার হতো। কিন্তু দেখো এই যে এইটুক হলে শুধুমাত্র লিনিয়ার হতো, আরেকটা টার্মও আছে 2ab x1n x2n, তাহলে এই উপরের পার্ট আর নিচের পার্ট এটা সমান না। সুতরাং তুমি আউটপুট যেটা তুমি যে সেম স্কেলিং দিয়ে যদি আউটপুট দুটাকে মাল্টিপ্লাই করো, তাহলে ay1n + by2n যদি আসতো তাহলে সেটাকে বলা যেত লিনিয়ার সিস্টেম। কিন্তু এখানে যেহেতু আসতেছে না, তার মানে সুপারপজিশন প্রপার্টি বা প্রিন্সিপল ফলো করছে না, সো সিস্টেমটাকে বলা হবে নন লিনিয়ার সিস্টেম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, টাইম ভেরিয়েন্ট। আচ্ছা, আমরা কিন্তু এই যে ডেফিনেশনগুলো দিচ্ছি সবগুলা একটা সিঙ্গেল সিস্টেমের জন্য আমরা কনসিডার করতেছি। কিরকম? দেখো টাইম ভেরিয়েন্ট বা টাইম ইনভেরিয়েন্টের ডেফিনেশন যদি দেই, টাইম ইনভেরিয়েন্টের কথায় আসো। ধরো আমার একটা সিস্টেম আছে একটা সিস্টেম আছে, ওকে? সিস্টেমের ইনপুটে আমি একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম xn, আউটপুট পেলাম yn, যেরকমই পাই। তুমি কি আমার কথা বুঝতে পারছো? xn অ্যাপ্লাই করলে আউটপুট দেয় yn। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। ওই সেম সিস্টেমে এখন আমি xn-টাকে ডিলে বা অ্যাডভান্স করে ইনপুট হিসেবে অ্যাপ্লাই করতেছি। ধরো xn - k ইউজ করতেছি। xn - k কথার মানেটা কি? স্যার কে স্যাম্পল ডিলে করছি বা অ্যাডভান্স করছি? অ্যাডভান্স এর করছি, ভ্যালুর উপর নির্ভর। k এর উপর ডিপেন্ড করে। যদি k পজিটিভ হয় তাহলে ডিলে করছি, k নেগেটিভ হলে অ্যাডভান্স করছি, তাই তো? জি স্যার। ওকে। এই যে প্রথম xn অ্যাপ্লাই করলে আউটপুট yn পাচ্ছি। এখন আমি xn - k মানে k স্যাম্পল ডিলে বা অ্যাডভান্স করে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা যদি আগে যেটা পেয়েছিলাম xn অ্যাপ্লাই করে সেম স্যাম্পল ডিলে করলে সেই আউটপুটটাকে যদি এখনকার আউটপুটটা পাওয়া যায়, তাহলে সিস্টেমটাকে বলা হবে টাইম ইনভেরিয়েন্ট। তুমি কি আমার কথা বুঝলে? জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। আমি আরেকবার একটু সিম্পল করে বলছি, xn অ্যাপ্লাই করলে yn পাওয়া যায়। এখন xn - k অ্যাপ্লাই করে যে আউটপুটটা পেলাম সেটা যদি আগে যে yn পেয়েছিলে তার কে স্যাম্পল ডিলে করলে পাওয়া যায় বা অ্যাডভান্স করলে পাওয়া যায়, তাহলে সিস্টেমটাকে বলা হবে টাইম ইনভেরিয়েন্ট। যদি এরকম না হয় তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে টাইম ভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা, ইনভেরিয়েন্টের একটা एग्जांपल এখানে দেওয়া আছে। ধরো yn = xn এর উপর একটা অপারেশন করলাম = xn - xn - 1। এইটা হচ্ছে তাহলে ইনপুট হচ্ছে xn, আউটপুট পাচ্ছি xn - xn - 1। এই যদি হয়, এখন আমি এই সিস্টেমে xn অ্যাপ্লাই করে এই পেয়েছিলাম, xn - k অ্যাপ্লাই করতে চাই, করে যেটা পাবো, তাহলে n এর পরিবর্তে k বসাও, তাহলে xn - k - xn - k - 1 এটা পাচ্ছি। আচ্ছা, এবার yn আগে যে y টা পেয়েছিলাম, yn - k বসাও, এই যে এখানে বসাও, yn - k ফাংশন হিসেবে তুমি দেখতে পারো, তাহলে এখানে xn - k - xn - k - 1। তাহলে দেখা যাচ্ছে যে ইনপুট সিগন্যালকে ডিলে করে আমি যে আউটপুট পেলাম সেই আউটপুটটা আসলে আউটপুট সিগন্যালেরও সেম স্যাম্পল ডিলে করলে পাওয়া যাচ্ছে। সো এই সিস্টেমটাকে বলা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ক্লিয়ার? এখানে আরেকটা সিস্টেম আছে, সেটাকে আমরা বলতেছি টাইম ভেরিয়েন্ট। এই एग्जांपलটা তুমি দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা কিছু সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে আমার কিছু ইউনিট এলিমেন্ট লাগে। আমরা তোমাদেরকে সিগন্যাল সিস্টেমে এই স্লাইডগুলো পড়িয়েছিলাম কিনা আমার মনে নেই, তবু আবার রিপিট করতেছি। যেমন সেই ইউনিট এলিমেন্টগুলা, তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার, শুনছি স্যার, এগুলোও পড়িয়েছিলেন। হ্যাঁ, অল্প একটু এই স্লাইডটা আজকে শুরু করে দেই, পরের ক্লাসে এই স্লাইড থেকে আবার শুরু করব। যেমন আমাকে কিছু ইউনিট এলিমেন্ট, বেসিক ব্লক, বিল্ডিং ব্লক আমরা বলি, যদি তুমি ডিসক্রিট টাইম সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে এই ধরনের ব্লকগুলো দরকার হয়। এক নম্বর হচ্ছে অ্যাডারের কাজ হচ্ছে দুইটা সিগন্যাল সিকোয়েন্সকে অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করবে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাডটা কিভাবে করে? দুইটা সিকোয়েন্সের অ্যাড
প্রত্যেকটার ওই যে ইন্ডেক্সিং যে n = 1 ওটার n = 1 ভ্যালুগুলো মানে যোগ করব। এইটাকে আমরা বলি স্যাম্পল বাই স্যাম্পল বেসিস অপারেশন। মানে x1 এর যদি দুইটা সিগন্যাল ইনপুট সিগন্যাল x1 এ হয় একটা x2n হয়, x1n এর n = 0 তে যে স্যাম্পল, x2n এর n = 0 তে যে স্যাম্পল, দুইটা যোগ করে yn এর n = 0 তে স্যাম্পলের সমান হবে। ক্লিয়ার? একইভাবে 1 2 3 n এর ভ্যালু তুমি চেঞ্জ করে ওরকম ভাবে করতে হবে। কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার একেবারে সিম্পল জিনিস, একটা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করা হবে, কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করা হবে, ঠিক আছে? ধরো একটা সিস্টেমের ইনপুট, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, xn ইনপুটে অ্যাপ্লাই করলাম, আউটপুটে পাচ্ছি yn = axn। এটার মানে হচ্ছে xn যদি একটা সিকোয়েন্স হয়, n = 0 তে যে স্যাম্পল ভ্যালু আছে সেই স্যাম্পল ভ্যালুকে a দ্বারা গুণ করে yn এর n = 0 তে স্যাম্পল ভ্যালু হবে। ক্লিয়ার? একইভাবে সিগন্যাল মাল্টিপ্লায়ার স্যাম্পল বাই স্যাম্পল বেসিস করি, ইউনিট ডিলে এলিমেন্ট আমরা করি, ইউনিট ডিলে এলিমেন্ট আর একটা ইউনিট অ্যাডভান্স এলিমেন্ট হিসেবে আমরা করি। তোমাদেরকে সিগন্যাল সিস্টেমে ইউনিট ডিলে এলিমেন্ট এখানে ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই তো? ডি জি ইউজ স্যার। ইউজ করেছিলাম, আর অ্যাডভান্স এলিমেন্টকে এ দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। আমরা এখানে এই কোর্সে তোমাদেরকে তখন আমি বলেছিলাম কেন জেড ইনভার্স জেড দ্বারা রিপ্রেজেন্ট করি। এই কোর্সে আমরা যখন জেড ট্রান্সফর্ম করব তখন আমরা দেখব যে কোনো একটা সিস্টেমকে টাইম ডোমেইনে 1 ইউনিট ডিলে করা, এটার ইকুইভ্যালেন্ট টু জেড ডোমেইনে জেড ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করা, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখব যখন জেড ট্রান্সফর্ম আসবো। তাহলে এই হচ্ছে তোমার বেসিক বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লকগুলো ইউজ করে আমরা কোনো একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেই সিস্টেমের কিছু সিম্পলিফিকেশনও করতে পারি, কিভাবে কি করতে পারি এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আমরা একটু এই চ্যাপ্টারটা শুরু করে দিলাম ধীরে সুস্থে। এই দেখো অনেক কিছুই তোমাদের মানে একই জিনিস আসবে। আচ্ছা, আমি জানি না সরাসরি এই স্লাইডটাই তোমাদেরকে পড়েছিলাম কিনা। যাই হোক, এগুলাও তোমাদেরকে আবারও একটু রিভিউ করতে হবে কারণ এই কোর্সেরও এই সিলেবাসের হিসাবে এগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী পড়ালেখা করার জন্য এই বিষয়গুলো আবার একটু রিভিউ করে নিতে হবে। তো তোমাদের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি। তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই তোমাদের কোনো কোশ্চেন আছে কারো? না স্যার।